মাছে ভাতে বাঙালি আমরা, আর মাছ ছাড়া আমরা একদিনও চলতেই পারি না। আর অতিথি আপ্যায়নে যেন বাঙালিরাই সেরা। আর এই অতিথি আপ্যায়নটা আরেকটু মধুর করার জন্য আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আজকের রেসিপিতে কাতলা মাছের কালিয়া তৈরি করব একটু অন্যরকম ভাবে। এখনো যেন এর স্বাদ আমার মুখেই লেগে আছে। চলুন এই রেসিপিটি পুরোটা স্কিপ না করে দেখে নিই। আর 1.5 কেজি ওজনের একটা কাতলা মাছ থেকে আমি এখানে কালিয়া তৈরির জন্য 6 পিস নিয়ে নিয়েছি। চাইলে আপনারা বড় সাইজের দিয়েও করতে পারবেন, আর একটু বাড়িয়েও কিন্তু করতে পারবেন। তো আমি এখানে প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। তো সাথে আমি কিছুটা দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা এখানে কিন্তু সামান্যই দিতে হবে, এটা একটু ভাজাটা সুন্দর হওয়ার জন্যই দেওয়া। তো আমি এর সাথে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এটা দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তো এটা দিয়ে কিন্তু মাখার অবশ্যই চেষ্টা করবেন। আর আমি আলতো করে সবগুলো মাছ ভালো করে মেখে নিয়েছি। তো উপর দিয়ে সবগুলোর মধ্যে খুব সামান্য করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিলে মাছের যে টেস্টটা আছে সেটা আরও বহুগুণে বেড়ে যায়। তো অবশ্যই কিন্তু সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। তবে সরিষার তেল হাতের কাছে না থাকলে সাধারণ তেল দিয়েও করতে পারবেন। তো আমি ভালো করে মেখে নিচ্ছি। আসলে জানেন তো, প্রত্যেকটা রান্নায় যদি একটু ভালোবেসে করা হয় তাহলে সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ খেতে হয়। তো আমি একটু ভালোবেসেই প্রত্যেকটা রান্না কিন্তু করার চেষ্টা করি। তো আশা করি আপনারাও কিন্তু ভালোবেসেই রান্না করেন। তো এত বকবকের মাঝে আমার কিন্তু মাছগুলো মাখা হয়ে গেছে। তো এই মাছগুলোকে আমি রেস্টে রেখে দিব। আর যতটা সময় পারবেন ম্যারিনেট করে এভাবে রাখার পর মাছের মধ্যে লবণ মরিচ সবগুলো খুব ভালোভাবে ম্যারিনেশন হয়ে যায়। আর তারপর মাছটা ভাজার পরে খেতে ভীষণ ভালো লাগে। তো এভাবে একটু চেষ্টা করবেন ম্যারিনেট করে রাখার জন্য। 20 মিনিট ধরে আমি মাছগুলোকে ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার আমি ভাজতে চলে এসেছি। আর অবশ্যই এখানে সরিষার তেল দিয়ে এই মাছগুলো ভাজবো। যেহেতু আজকের এই কালিয়াটা তৈরি করতে আমি পুরোটাই কিন্তু সরিষার তেলের ব্যবহার করেছি। সরিষার তেলের রান্নাটা অসাধারণ খেতে হয়। তো আমি এই তেলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি যাতে ভাজার সময় মাছগুলো আটকে না যায়। তো এই টিপসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর হ্যাঁ, সরিষার তেল যখন গরম করবেন সেগুলো কিন্তু ধোয়া ওঠা ছাড়া মাছগুলো ছাড়বেন না, না হলে কিন্তু উপরে ফেনা ফেনা চলে আসবে। আর না হলে সরিষার তেলের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো আমি এরই ফাঁকে সবগুলো মাছ উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলোকে তেমন বেশি ভাজিনি, অল্প করেই একটু লালচে কালার চলে আসলেই নামিয়ে নিচ্ছি ভালো করে তেলটা জড়িয়ে। তো আমি এবার ফোড়নের জন্য এখানে দারচিনি দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি আগে থেকেই পেস্ট করে রেখেছি দুটো পেঁয়াজ, বড় সাইজের দুটো পেঁয়াজকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে সাথে আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার এরই সাথে আমি কিছুটা দিয়ে দিচ্ছি লবণ, আর লবণের সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এবার আমি এই কাঁচা পেঁয়াজটাকে আর আদাটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে আর একটু ভাজা ভাজা হয়ে আসছে, ততক্ষণে কিন্তু একটা সুন্দর ফ্লেভারও নাকে চলে আসবে। তো এই পর্যায়ে আমি খুব ভালো করে পেঁয়াজ আর আদাটাকে ভেজে নিয়েছি। তো দেখুন ভাজা হয়ে গেলে উপরে একটু তেল তেলে ভাবও চলে আসে। এক্ষেত্রে পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু ভালো লাগবে না অবশ্যই খেতে। তো আমি ভালো করে পেঁয়াজ আর আদাটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে দুটো বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি। আর এই টমেটো পেস্টটা দেওয়ার ফলে গ্রেভিটা দারুণ আসে আর অনেকটাই ঘনও হয়ে যায়। তো এই পর্যায়ে আমি এর সাথে কিছুটা মশলা অ্যাড করে দিব। এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো সম্পূর্ণ একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি নর্মাল যে লাল মরিচের গুঁড়োটা সেটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1 চামচের মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো থাকে। তো এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে এই মশলাটা কষিয়ে নিব কিছুক্ষণ। আর এই মশলাটা কষানোর আগে যে পেঁয়াজটা আমি ব্লেন্ড করেছিলাম তার থেকে কিছুটা জল ধুয়ে তারপর দিয়ে দিলাম এর সাথে। তো আমি এবার এই মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। তো এই পর্যায়ে কষানোর
দেখবেন যে একটু শুকনো হয়ে গেছে আর উপরে একটু তেল তেলে ভাবও চলে এসেছে। তো এই পর্যায়ে মশলাটা একদম ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি এদিকে কি করব, চুলার আঁচটা কমিয়ে দিব। আর এখানে আমি টক দই অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু আগে থেকেই ফেটিয়ে রেখেছি খুব ভালো করে। তো টক দইটা যখন অ্যাড করবেন তখন কিন্তু চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু এই টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর খুব দ্রুত আমি টক দইটাকে ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে। এবার ঢেকে আমি 2 মিনিটের মতো এই মশলাটাকে আরেকটু কষিয়ে নিব। তো এই 2 মিনিট একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর কিন্তু মশলাটাকে একদম বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তো দেখুন মশলাটা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার যেহেতু মশলাটা শুকিয়ে গেছে তার জন্য এখানে ঝোলের পরিমাণ অনুযায়ী সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এর সাথে অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন, তবে সেটা একটু পরিমাণে কম দেওয়ার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে দেখে দেওয়া যায়। তো এবার আমি একটা বলক চলে আসলেই উপর দিয়ে মাছগুলো খুব সাবধানে দিয়ে দিচ্ছি। আর 10 মিনিটের মতো এগুলোকে রান্না করলেই কিন্তু যথেষ্ট। তো এরই মধ্যে আমার মাছটা খুব ভালোভাবে হয়ে যাবে। আর একটু মশলাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম মাছের উপর দিয়ে, যাতে মশলাগুলো ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে। তো এরই ফাঁকে কিন্তু দেখুন তেলতেলে ভাব চারদিকে ছড়িয়ে গেছে। আর তরকারিটার গ্রেভিটা দেখুন একবার কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে। তো এরই মাঝে আমি এর উপর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার ফলে এত দারুণ স্বাদ, ফ্লেভারটাও কিন্তু দারুণ। যখন এটা খাওয়ার সময় মুখে পড়বে তখন ওয়াও একটা শব্দ আসবে। তাই আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, একবার এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। বেল বাটনটি অবশ্যই সাথে অন করে রাখবেন, তাহলে আমার মজার মজার রেসিপিগুলো সবার আগে আপনার কাছেই চলে যাবে। তো এখানে আমি শেষের দিকে, যেহেতু এখন শীতে ধনেপাতা ছাড়া কোনো তরকারি কল্পনা করা যায় না, তার জন্য এটা আমি সবশেষে অ্যাড করে দিলাম। তো দেখুন না কত সুন্দর লাগছে। তো যাই হোক, আজকের মতো এখানেই আমি আসি। ধন্যবাদ সবাইকে।